প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পর্বটি। এই পর্বে আমরা তোমাদের অনুশীলনী 1-এর বহু নির্বাচনী অংশটি সমাধান করব। আজ থেকে তোমরা প্রতিটি অধ্যায়ের ধারাবাহিকভাবে ভিডিওগুলো পাবে এই চ্যানেলের মাধ্যমে। তো চলো আমরা শুরু করি। এখানে দেখো 1 নম্বর অঙ্কটিতে বলা আছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা আগে জেনে নেব যে মূলদ সংখ্যা বলতে কি বুঝি বা অমূলদ সংখ্যা বলতে কি বুঝি। দেখো আমরা জানি যে যে সকল সংখ্যাকে p ডিভাইডেড q আকারে প্রকাশ করা যায় তাদের প্রত্যেকেই আসলে কি মূলদ সংখ্যা বলা হয়ে থাকে। তো দেখো এখানে ক নাম্বার যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি সেটি আসলে 0.3 পৌনপুণিক। তো এই পৌনপুণিক যুক্ত সংখ্যাকে আমরা কিন্তু p ডিভাইডেড q আকারে প্রকাশ করতে পারি। তো ফলে এটি আসলে কি হবে, আমাদের আসলে মূলদ সংখ্যা হবে। ফলে এটি কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয়। আমি তারপরেও তোমাদের একবার আসলে দেখাই দিচ্ছি কিভাবে এটি আসলে p ডিভাইডেড q আকারে প্রকাশ করা যায়। তো আমরা নিয়মটি হচ্ছে আমরা ঠিক আসলে সংখ্যাটি লিখব এবং এই পৌনপুণিক এবং মনে করব যে পৌনপুণিক এবং দশমিক না থাকলে আসলে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি আমরা লিখব। তাহলে পেয়ে যাচ্ছি কত 0.3। এখান থেকে আমরা আসলে কি বিয়োগ করব, ঠিক আছে কি পৌনপুণিকের বামে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো। তাহলে পৌনপুণিকের বামের ডিজিট আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র একটি শূন্য, সেই শূন্যটি এবার আমরা লিখব। এরপর পুরোটাকে আমরা ভাগ করব, ঠিক আছে যতটি ডিজিটের উপর পৌনপুণিক আছে ততটি 9 দ্বারা। তার মানে একটি ডিজিটের উপর পৌনপুণিক আছে মানে একটি 9 দ্বারা আমাদের ভাগ করতে হবে। তো এরপর আমরা যদি এখান থেকে দেখো যে 3 থেকে 0 বাদ দিই তাহলে 3 পেয়ে যাচ্ছি এবং হচ্ছে কি 9 থেকে গেল। আবার যদি এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1/3 পেয়ে যাচ্ছি। তো দেখো আমরা এই যে পৌনপুণিক যুক্ত যে সংখ্যাটি সেটিকে দেখো আমরা p ডিভাইডেড q আকার অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি। ফলে এটি আসলে মূলদ সংখ্যা হবে। তো যেহেতু আমাদের অমূলদ খুঁজে বের করতে বলেছে তাই এটি আসলে গ্রহণযোগ্য নয়, যার কারণে এটিকে আমি কেটে দিচ্ছি। এরপর দেখো খ নম্বরটি একটি ভগ্নাংশ দেওয়া আছে, তার আসলে উপরে রুট চিহ্ন অর্থাৎ বর্গমূল চিহ্ন দেওয়া আছে। তো আমরা জানি ভগ্নাংশের বর্গমূল করার নিয়ম হচ্ছে হরের বর্গমূল হরের জায়গায় এবং লবের বর্গমূল লবের জায়গায় লিখতে হয়। তাহলে 16 এর যদি বর্গমূল করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4 এবং 9 এর বর্গমূল করলে কত পেয়ে যাচ্ছি আমরা 3। তো দেখো এটিও কিন্তু একটি p ডিভাইডেড q আকারে প্রকাশ হয়ে গেছে, অর্থাৎ এটিকেও আমরা কি বলতে পারি মূলদ সংখ্যা। তো ফলে এটি আসলে গ্রহণযোগ্য নয়, এটিকেও কেটে দিচ্ছি। এরপর দেখো গ নম্বরে এটি একটি ঘনমূল চিহ্ন দেওয়া আছে, ভগ্নাংশের উপর ঘনমূল চিহ্ন দেওয়া আছে। তো আমরা যদি এই ভগ্নাংশটির ঘনমূল করি তাহলে আমরা জানি 8 এর হচ্ছে কি ঘনমূল কত হবে 2 এবং হচ্ছে একইভাবে 27 এর ঘনমূল আমরা জানি 3 হয়। অর্থাৎ দেখো আমরা যখন ক্যালকুলেশন করলাম অর্থাৎ ঘনমূল্যে প্রকাশ করলাম তখন দেখো এটিকে আসলে p ডিভাইডেড q আকারে প্রকাশ করা যায়। তো প্রকাশ করা যাওয়ার কারণে এটিকে আসলে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। ফলে এটিও আসলে গ্রহণযোগ্য নয়। তো আর একটি অপশন থাকলো অর্থাৎ ঘ নম্বর, তার মানে অর্থাৎ এই ঘ নম্বর অপশনটি তাহলে এখানে সঠিক হিসেবে আমরা ধরে নিতে পারি। তো কেন আসলে সঠিক হিসেবে ধরে নেব অর্থাৎ এটিকে কেন আসলে আমরা অমূলদ সংখ্যা বলবো সেটি এবার তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে উপরে কিন্তু লব 5 আছে, তবে হচ্ছে আমরা এখানে হর যেটি দেখতে পাচ্ছি যেটি আসলে দেখো যে মানে পূর্ণবর্গ সংখ্যা নেই, তার আসলে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি 3 এর রুট করি তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা এবার সেটি দেখব। দেখো রুট আমি 3 দিয়ে যাচ্ছি, তাহলে √3 ইকুয়াল আমরা দেখতে পাচ্ছি দেখো যে অসীম দশমিক একটা সংখ্যা অর্থাৎ 1.7320 সামথিং এরকম চলে আসতেছে, 1.73 ডট 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 এরকম কিছু একটা চলে আসে। তো আসলে অসীম দশমিক সংখ্যা হওয়ার কারণে এটিকে আমরা কি বলতে পারি অমূলদ সংখ্যা। তাহলে সেই শর্ত অনুযায়ী কিন্তু আমাদের এখানে ঘ নম্বর যে উত্তরটি সেটি আসলে সঠিক হিসেবে ধরে নিতে পারি। তো এরপর দেখো 2 নম্বরে বলা আছে ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা সেটি আমাদের বের করতে বলছে। তো পূর্ণবর্গ সংখ্যা বলতে কি বুঝি আমরা, তাহলে পূর্ণবর্গ সংখ্যা বলতে বুঝি আমরা যে সকল সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায় অর্থাৎ বর্গমূল আছে কি পূর্ণ সংখ্যা হয় তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলে। তো এখন ক্রমিক দেখো ক্রমিক স্বাভাবিক সংখ্যার যেহেতু কথা বলছে তো আমরা জানি ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো হয় কত 1 2 3 বা 4 বা 5 অর্থাৎ ডট ডট এগুলো হচ্ছে কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো এইরকম ক্রমিক স্বাভাবিক 4টি সংখ্যার আছে কি নিতে বলছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ। তো দেখো আমরা যদি এখানে গ নম্বর অপশনটা ধরি তাহলে দেখো ABCD এখানে আছে গুণাকার আছে তার সঙ্গে 1 যোগ। তাহলে আমরা যদি মনে করি যে প্রথম ক্রমিক সংখ্যাটি A যার মান আসলে 1 বা দ্বিতীয়টি আসলে B তার মান 2 এবং আছে তৃতীয়টি আসলে C তার মান 3 বা হচ্ছে চতুর্থটি আসলে D তার মান আসলে 4। অর্থাৎ এই 4টি সংখ্যা আমরা যদি ধরে নিই তাহলে দেখো ABCD গুণ আকারে থাকা মানে এই 4টি সংখ্যাও কি গুণ আকারে থাকা। তাহলে 4টা সংখ্যাকে আমরা গুণ করি তাহলে 3 4 12 12 দুগুণে কত 24 24 আর 1 গুণ করলে আমরা 24 পেয়ে যাচ্ছি। তাহলে অর্থাৎ এই ABCDর মান কিন্তু তখন হয়ে যাচ্ছে 24। এই 24 এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি কত হয়ে যায় 25 হয়ে যায়। তাহলে এই 25 সংখ্যাটি কিন্তু আমরা জানি এটি পূর্ণবর্গ সংখ্যা, কেননা
25-এর কিন্তু বর্গমূল করা যায়, যা একটি পূর্ণ সংখ্যা আসে। অর্থাৎ 25-এর বর্গমূল কত? আমরা জানি 5। অর্থাৎ দেখো এটি আসলে পূর্ণ সংখ্যা চলে আসছে, ফলে আমরা এটাকে অর্থাৎ এই 25-কে পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। তো সেই শর্ত অনুযায়ী কিন্তু এখানে আসলে ঘ নাম্বার হবে। এবং দেখো যে ABCDর মান কিন্তু আমরা পাইলাম কত? দেখো A যদি হচ্ছে কি 1 হয়, B যদি 2 হয়, C যদি 3 হয় বা D যদি 4 হয়, তার মানে অর্থাৎ ABCD গুণ আকারে আছে। তাহলে 1 2 3 4 তুমি যদি গুণ করো, তাহলে যেহেতু তুমি 24 পাচ্ছ, 24 এটার মান আমরা 24 বলতে পারি। এবং 24 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, মানে অর্থাৎ এটি গ্রহণযোগ্য নয়। একইভাবে এটিরও যদি আমরা ক্যালকুলেশন করি, এটিও কিন্তু আসলে পূর্ণবর্গ সংখ্যা হবে না। একইভাবে দেখো যে ABCD মানে অর্থাৎ 24, 24 থেকে যদি 1 বাদ দেই, তাহলে কত পাচ্ছি আমরা? 23 পেয়ে যাচ্ছি। 23 কিন্তু আসলে পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা 23-এর বর্গমূল যেহেতু নির্ণয় করা যায় না। তো সেই শর্ত অনুযায়ী দেখো শুধুমাত্র এখানে গ নাম্বারটাই আসলে সঠিক হয়ে যাচ্ছে। তো এরপর আমরা 3 নম্বরে আসবো। 3 নম্বরে দেখো এখানে বলা আছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তো আমরা জানি মৌলিক সংখ্যা বলতে বুঝি যে সকল সংখ্যার শুধুমাত্র 2টি গুণনীয়ক থাকে, তাদেরকে মৌলিক সংখ্যা আসলে বলা হয়ে থাকে। তো দেখো আমরা 1 থেকে 10 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আমরা জানি যে 2 হয়, 3 এবং পরবর্তী মৌলিক সংখ্যা 5 বা পরবর্তী মৌলিক সংখ্যা কত? 7। অর্থাৎ 1 থেকে 10 এর মধ্যে এই 4টি আসলে মৌলিক সংখ্যা। তো উত্তর হবে আসলে কি? খ নম্বর, অর্থাৎ 4টি। তো দেখো এখানে 4 নম্বরে বলা আছে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? তো প্রথমে আমাদের জানতে হবে পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি আমরা। তাহলে আমরা জানি যে পূর্ণ সংখ্যা বলতে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোকেই পূর্ণ সংখ্যা বলা হয়। অখণ্ড বলতে কখনো ভগ্নাংশ আসলে হওয়া যাবে না, এমন সংখ্যাগুলোকে কি বলা হচ্ছে? পূর্ণ সংখ্যা বলা হয়। তো দেখো আমি এখানে আসলে বলতে পারি যে -3 হতে পারে, -2 হতে পারে বা -1 হতে পারে বা 0 হতে পারে, 1 হতে পারে বা হচ্ছে 2 হতে পারে বা 3 হতে পারে, ডট, ডট এরকম আসলে এরকম কিছু একটা আসলে হতে পারে। তো এদেরকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। তো তার মানে এই যে ডট, ডট যে আমি দিলাম, তার মানে এইদিকে আমার কিন্তু আরও ঋণাত্মক সংখ্যা আছে। অর্থাৎ -5 থাকতে পারে, 6 থাকতে পারে, 7 থাকতে পারে, 8 থাকতে পারে ইত্যাদি। বা এদিকেও দেখো আমি আসলে কি 3 এর পর দেখো ডট, ডট দিয়েছি, মানে কি এইদিকেও আমার আসলে 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে ইত্যাদি, ইত্যাদি সংখ্যাগুলো আছে। এটি আসলে বোঝাতে আমি ডট, ডট চিহ্নটি ব্যবহার করেছি। তো এদের প্রত্যেকটাকে বা এগুলোকে আসলে কি বলা হচ্ছে? পূর্ণ সংখ্যার সেট বলা হয়। তো আমরা দেখি আসলে এগুলো কোথায় আছে। ক নাম্বারে দেখো এখানে আমরা যদি দেখি, তাহলে -4 আছে, ঠিক আছে। এবং তারপরে দেখো যে -3 না দিয়ে তারা সরাসরি এখানে দেখো 2 দিয়েছে। তারপর দেখো -1 হওয়ার কথা ছিল এখানে, কিন্তু -1 না হয়ে সরাসরি তারা 0 দিয়েছে। আবার দেখো এখানে আসলে কি 0-র পর জানা আমরা 1 হয়, অর্থাৎ +1 হয়, সেটি না দিয়ে তারা সরাসরি 2 দিয়েছে। 2 এর পর দেখো 3 না হয়ে তারা সরাসরি 4 দিয়েছে। অর্থাৎ এখানে কিছু সংখ্যা আসলে তারা স্কিপ করেছে, ফলে আমরা এটিকে গ্রহণ করতে পারি না। এরপর দেখো গ নাম্বারে আসলে একই কাজগুলো করেছে যে -3 এর পর দেখো -2 হওয়ার কথা ছিল, সেটি দেয়নি। বা তারপর দেখো 0-র পর 1 দিয়েছে, 1 এর পর 2 হওয়ার কথা ছিল, সেটি কিন্তু আসলে তারা দেয়নি। ফলে এটিকে আমরা গ্রহণ করতে পারি না। এরপর ঘ নাম্বারে দেখো এটিও আসলে গ্রহণ যোগ্য নয়, কেননা এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো শুধুমাত্র ধনাত্মক সংখ্যাগুলো ব্যবহার করেছে, এখানে কোনো ঋণাত্মক সংখ্যা নেই। যেহেতু ঋণাত্মক সংখ্যাও আসলে পূর্ণ সংখ্যার সেটের মধ্যে পড়ে, তো যার কারণে এখানে ঘ নাম্বারটিও আসলে সঠিক নয়। তাহলে সঠিক তাহলে হয়ে যাচ্ছে এখানে খ নাম্বার। দেখো খ নাম্বার কেন সঠিক? আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো ডট, ডট এখানে দেওয়া আছে। ডট, ডট থাকা মানে এদিকে আরও কিছু সংখ্যা ঋণাত্মক রয়েছে, এটি বোঝাতে। তারপর দেখো -2 আছে, -2 এর পর দেখো -1 আছে, তারপর দেখো 0 আছে, তারপর 1 আছে, 2 আছে, আবার ডট, ডট দিয়েছে। তার মানে অর্থাৎ এই ডট, ডট দ্বারা বোঝাচ্ছে যে এদিকে 3 4 5 6 ইত্যাদি আছে। তার মানে এই খ নাম্বারের মধ্যে দেখো সকল আসলে আমরা কি বলতে পারি? অখণ্ড পূর্ণ সংখ্যাগুলো আমরা এখানে বলতে পারি। তো সেই শর্ত অনুযায়ী এখানে খ নাম্বারটি আসলে সঠিক। এরপর 5 নম্বরে বলা আছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে নিচের কোন শর্তগুলো আসলে গ্রহণযোগ্য সেটি আমাদের দেখতে হবে। তো 1 নম্বরে দেখো বলা আছে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তো আমরা যেকোনো একটা বিজোড় সংখ্যা নেই, তার উপর বর্গ করে দেখি। যেমন একটা বিজোড় সংখ্যা আমি 3 বলতে পারি। তাহলে 3 যদি বর্গ করি দেখো 9 পেয়ে যাচ্ছি। আবার যদি বিজোড় সংখ্যা 5 ধরি, 5 এর বর্গ করি দেখো আমরা 25 পেয়ে যাচ্ছি। একইভাবে যদি বিজোড় সংখ্যা একটা 7 ধরি, 7 এর যদি বর্গ করি তাহলে আমরা 49 পেয়ে যাচ্ছি। তারা বলছে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। হ্যাঁ, আমরা দেখলাম এখানে প্রত্যেকটি দেখো বিজোড় সংখ্যার বর্গ করেছি এবং বর্গগুলো দেখো 9, 25 বা 49 সবগুলো দেখো বিজোড় চলে আসছে। ফলে কিন্তু আমাদের এই 1 নম্বরটি আসলে গ্রহণযোগ্য। তো এরপর 2 নম্বর দেখো বলা আছে যে 2টি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। তাহলে 2টি জোড় সংখ্যা নেই, যেমন হচ্ছে জোড় সংখ্যা হচ্ছে কি 2 হতে পারে এবং আসলে কি 4 হতে পারে। তাদের আসলে কি দেখো 2টি জোড় সংখ্যার গুণফল, তাহলে জোড় সংখ্যা দুটি গুণ করলে আমরা কিন্তু 8 পেয়ে যাচ্ছি। তাহলে 8 এর গুণিতকগুলো জোড় সংখ্যা হয় কিনা সেটি এবার আমরা দেখব। তাহলে 8 এর গুণিতক কে? আমরা জানি 8 এর গুণিতক 8 নিজেই।
তারপর দেখো 16, তারপর কত হতে পারে দেখো যে 24। দেখো যে এই 8-এর গুণিতকগুলো সবগুলো কিন্তু জোড় চলে আসছে। আমরা যদি আরও এদিকে যাই তাহলে দেখবো যে সবগুলো কিন্তু জোড়, ফলে আমাদের এখানে 2 নম্বরটি গ্রহণযোগ্য। এরপর 3 নম্বর বলছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। তাহলে আমরা জানি পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল সর্বদাই আসলে অমূলদ সংখ্যাই হয়, যার কারণে আসলে এই 3 নম্বরটা আমরা গ্রহণ যোগ্য নয় আমাদের কাছে। আমি তারপরে একটু তোমাদের আসলে সেটি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল, যেমন আসলে 3 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এটি যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে দেখা যায় আমরা পেয়ে যাচ্ছি কত, আমি একটু তোমাদের দেখাচ্ছি। দেখো 3-র বর্গমূল করে দেখো 1.7320 সামথিং এরকম চলে আসতেছে, অর্থাৎ অসীম দশমিক সংখ্যা চলে আসতেছে। তো আমরা জানি যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে আসলে আমরা অমূলদ সংখ্যা বলতে পারি। অর্থাৎ দেখো এই সংখ্যাটিকে কিন্তু আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না, ফলে এটি কিন্তু কি হবে, অমূলদ সংখ্যা। কিন্তু তারা বলছে এখানে কি সেটি মূলদ সংখ্যা, ফলে এটি আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে হচ্ছে কত, 1 এবং 2, অর্থাৎ 1, 2 কোথায় দেওয়া আছে দেখো ক নম্বরে, অর্থাৎ ক নম্বরটি এখানে সঠিক। এরপর দেখো 6 নম্বরে বলা আছে যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। এখানে দেখো ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলছে, তাহলে স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি, শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই আসলে কি হয়, স্বাভাবিক সংখ্যা। তো ক্রমিক যেহেতু বলছে তাহলে ক্রমিক সংখ্যাগুলো আমরা জানি 1 হয়, 2 হয়, বা 3 হয়, বা 4 হয়, বা ইত্যাদি ইত্যাদি। তাহলে বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিতে বলছে, তাহলে আমরা প্রথম 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিলাম, এদের গুণফল, তাহলে এদের আমরা গুণ করি, তাহলে গুণ করলে দেখো পেয়ে যাচ্ছি 3 দুগুণে 6, 6 একে আমরা 6 পেয়ে যাচ্ছি। তাহলে এই গুণফলকে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। দেখো 5 দ্বারা কিন্তু 6কে আসলে ভাগ করার নিশ্চয়ই বিভাজ্য করা যায় না, বা 7 দ্বারাও যাবে না, 11 দ্বারাও যাবে না। তাহলে যাচ্ছে কি, দেখো আমরা খ নাম্বার যে 6, এই 6 দ্বারা 6কে দেখো ভাগ করা যায়, ফলে এটি আসলে গ্রহণযোগ্য। তো এরপর 7 নম্বরে বলা আছে এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা। তার মানে এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যার কথা বলছে। তার মানে ক্রমিক বলতে অবশ্যই সিরিয়াল মেনটেন্স করে যেতে হবে, অর্থাৎ প্রথম ক্রমিক জোড় সংখ্যা যদি 2 হয়, পরেরটি অবশ্যই 4 হতে হবে, কেননা যেহেতু ক্রমিক বলছে, অর্থাৎ প্রথমটার পরেরটাই আসলে হতে হবে। এবং হচ্ছে বলছে যে এই দুটি যদি জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা। তার মানে আমরা ধরে নিলাম এ হচ্ছে কি, এর মান আসলে 2, বা বি এর মান 4 যদি ধরি, তাহলে দেখো এর উপর স্কয়ার থাকা মানে 2 এর উপর স্কয়ার থাকা, তাহলে 2 এর উপর স্কয়ার থাকা মানে কত হবে, 4 হয়ে যাবে। তাহলে 4 কিন্তু আসলে কি এখানে দেখো যে জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, ফলে এটি গ্রহণযোগ্য নয়। তারপরে দেখো যে বি এর উপর স্কয়ার থাকা মানে কি 4 এর উপর স্কয়ার থাকা, তাহলে 4 এর উপর স্কয়ার থাকা মানে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি কত, দেখো 16। 16 হচ্ছে কি জোড় সংখ্যা, ফলে এটি গ্রহণযোগ্য নয়। এবং হচ্ছে আমরা যদি এর উপর স্কয়ার দেই, অর্থাৎ কি 2 এর উপর স্কয়ার দেই, তাহলে 4 হয়ে যাচ্ছে, 4 এর উপর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কিন্তু 5 পেয়ে যাচ্ছি, ফলে আমাদের এটি কিন্তু বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। এই জন্য এখানে গ নম্বরটি আসলে সঠিক। এখানে 8 নম্বরে দেখো বলা আছে যে এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটি আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের কি করতে হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সঙ্গে যোগ করতে হবে হচ্ছে এদের যে কোনো একটি, যোগ করলে যেন আসলে পূর্ণবর্গ সংখ্যা হয়। তো আমরা যদি এখানে দেখো মাইনাস এ বি যোগ করে দিই, তার মানে দেখো আমি যোগ করে দিলাম মাইনাস কি এ বি, তখন কিন্তু আসলে কি দাঁড়াচ্ছে আমরা সেটি এবার দেখব, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ বি। কিন্তু এই দেখো মাইনাস এ বি হওয়ার কারণে এখানে আসলে কিন্তু এটি কোনো সূত্রের মধ্যে পড়ে না, ফলে আমরা কিন্তু এখানে কি করতে পারি না, মাইনাস এ বি আসলে যোগ করতে পারি না, ফলে এটি আসলে গ্রহণযোগ্য নয়। একইভাবে যদি আমরা এখানে এই প্লাস এ বিটি আসলে যোগ করি তাহলে কি দেখা যাচ্ছে সেটিও আমি এবার তোমাদের দেখাচ্ছি। দেখো প্লাস এ বি যোগ করলাম, তাহলে প্লাস এ বি যোগ করলে কিন্তু এটি আসলে কোনো সূত্রের মধ্যে এখানে পড়তেছে না, তো ফলে এটি কিন্তু আসলে গ্রহণযোগ্য নয়। তো একইভাবে এখানেও আমরা এ বি দেখতে পাচ্ছি, তো আসলে এটিও গ্রহণযোগ্য হবে না। কিন্তু আমরা যদি প্লাস 2 এ বি যদি, অর্থাৎ এই গ নাম্বার অংশটি যদি আমরা যোগ করে দিই তখন দেখো কি দেখা যাচ্ছে, প্লাস 2 এ বি এটি যদি আমরা যোগ করে দিই তখন কিন্তু এর পরবর্তী লাইন আমরা লিখতে পারি যে অর্থাৎ 2 এ বিকে যদি সামনে নিয়ে আসি প্লাস 2 এ বি, আর অর্থাৎ এই প্লাস বি স্কয়ারকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে মানে অর্থাৎ এটি একটি দেখো সূত্রের মধ্যে কাজ করতেছে, যেটি হচ্ছে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, এটি সমান লেখা যায় এ প্লাস বি অল স্কয়ার, অর্থাৎ এটি কিন্তু আসলে বর্গের একটি সূত্র। তো অর্থাৎ এটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা একটি হয়ে গেল। তো আমরা এখানে বলতে পারি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে নিচের হচ্ছে কি প্লাস 2 এ বি যদি আমরা যোগ করি তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি। পরবর্তী পর্বগুলো ধারাবাহিকভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে।